সব ধরনের কার্যক্রমে সরকারি নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারির পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করল ইসি। আইনানুযায়ী ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব দলের সাথে আলাপ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে জানিয়েছেন প্রেস সচিব। সরকারের সাজানো নাটক, অভিযোগ মির্জা আব্বাসের। শেখ হাসিনার হুকুমে গণহত্যা জড়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল। সদিচ্ছা থাকলে বর্তমান সুবিধা দিয়ে স্বাস্থ্য খাতের 25 ভাগ উন্নতি সম্ভব বলেছেন প্রধান উপদেষ্টা। পরস্পরকে দোষারোপ না করে প্রতিকারে জোর। ইশরাক হোসেনের শপথ নিয়ে গড়িমসি, ক্ষমতার অপব্যবহার করছে এলজিআরডি মন্ত্রণালয়। আইন ও সংবিধান বিশেষজ্ঞদের অভিমত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ রাত সোয়া 9টার দিকে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। আক্তার আহমেদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত অনুযায়ী গ্যাজেট নোটিফিকেশনও জারি করেছে নির্বাচন কমিশন। কী কারণে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন, এটি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বলে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন জারি করেছে তারই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। এর আগে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার বিকেলে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে আদালতে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত এই দলটি বা এর সহযোগী কোনো সংগঠন মিছিল, সভা সমাবেশ করতে পারবে না। এমনকি অনলাইন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে পারবে না আওয়ামী লীগ। বিস্তারিত রয়েছে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। গত বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপি। পরদিন শুক্রবার বিকেল থেকে শাহবাগ অবরোধ করে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ সহ 3 দফা দাবিতে আন্দোলন করে এনসিপি সহ বিভিন্ন দল। শনিবার রাতেই জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার বিকেলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, কোনো ধরনের সভা সমাবেশ কিংবা মিটিং মিছিল বা অনলাইন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা প্রচারণা চালাতে পারবে না। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের মিটিং মিছিল করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার। আইনে যেটা আদেশ হয়েছে যেটা ওইটা হয়েছে, আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি একটু আমাকে আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নিব। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দলটির শীর্ষ নেতারা সবাই লাপাত্তা। দলটির তেমন কোনো কর্মসূচি নেই। মাঝে মধ্যে গোপনে ঝটিকা মিছিল করেছে এর তৃণমূলের স্বল্প সংখ্যক কর্মী সমর্থক। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।
র্যাব পুনর্গঠনে সরকার কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানিয়েছেন আগামীতে পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না এমন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে এসব কথা জানানো হয়েছে। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগে প্রসঙ্গে বলেছেন তিনি কিছু প্রোটোকল পেয়ে থাকেন, তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে সচিবালয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠকে র্যাব পুনর্গঠন, ভারতীয় নাগরিকদের পুশিন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। আমরা এটা জেনারেল হাফিজের করে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার সংশ্লিষ্টরা আওয়ামী লীগ নেতাদের দেশ থেকে পালাতে সাহায্য করছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উনি ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট। সবার ক্ষেত্রে কি সব আইন প্রযোজ্য কিনা আমি তো জানি না। এই জন্য তারা ইনভেস্টিগেশন করে দেখবে যে এইটা ওনার কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল, মানে প্রোটোকলের বাইরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা। ওইটা এখন হলো কার যার 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 প্রোটোকলের মতো যদি তাকে অবৈধভাবে কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা দেখা হবে। এ সময় খাগড়াছড়ি ও সুন্দরবন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক পুশিন করা হচ্ছে জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক বলেন, প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় ফেরত পাঠানো হবে। একটি অ্যালার্মিং বিষয় হলো যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের UNHCR এর রেফিউজি, ওইখানে রেজিস্ট্রেশন করা, আইডি কার্ডও আছে। এটা আমরা এই আমাদের দেশীয় UNHCR এর মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল। BSF বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে, এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি এবং একই সাথে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েও করেসপন্ডেন্স করে এই বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার কথা বলছি। ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধে মালিকদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি অবৈধ দাবি নিয়ে শ্রমিকরা রাস্তায় নামলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাট যেটা তাদের অবৈধ দাবি, ওইটা কোন অবস্থায় বরদাস্ত করা হবে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব দলের সাথে আলোচনা করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বলেন, এত হত্যা, গুম, খুনের পরেও দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। তাদের নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে জনমনের স্বস্তি ফিরে এসেছে উল্লেখ করে প্রেস সচিব আরও বলেন, এজন্য কোথাও কোনো প্রতিবাদ হয়নি। এছাড়া সাংবাদিকতার কি কি ব্যর্থতার জন্য ফ্যাসিবাদের উত্থান হয়েছে তা নিয়ে একটি আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার বিষয়ে সরকারের বক্তব্য বিস্তারিত তুলে ধরেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই। তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। 9 মাসে আমাদের তরফ থেকে তো আমরা দেখেছি, তাদের আচরণটাও দেখেছি। আপনি দেখেন 1400 লোক UN বলছে, কিন্তু আমাদের হিসাবে এটা আরও বেশি, 2000-এর মতো। তো 2000 লোক মারা গেছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। সাংবাদিকদের মত প্রকাশ যেন প্রাতিষ্ঠানিক হয়। ফ্যাসিবাদের উত্থানে সাংবাদিকতার ব্যর্থতা নিয়েও তদন্তের জন্য জাতিসংঘকে সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়ার কথা জানান শফিকুল আলম। সাংবাদিকদের অধিকার রক্ষায় সাংবাদিক নেতাদের অসততার সমালোচনাও করেন প্রেস সচিবের দায়িত্ব পাওয়া এই সিনিয়র সাংবাদিক।
আমাদের যে জার্নালিজমের যে ফেইলুর যেটা ছিল গত 15 বছরে, সেটা নিয়ে অলরেডি তো আমরা একটা কমিশন করেছিলাম, তারা একটা রিপোর্ট দিয়েছে। ভালো, আপনারা সবাইকে আমি অনুরোধ করব এই রিপোর্টটা পড়তে, এটা অনলাইনে আছে। আর অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি সেটা হলো ইউএনকে আমরা, ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলুর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর, কিভাবে জার্নালিস্টরা সত্যিকার অর্থে মানুষজনকে জঙ্গি ট্যাগ করে তাকে কিলিংয়ের বৈধতা দিয়েছে অনেকে, আছে না? এই কাজগুলো কারা করেছে অনেক ক্ষেত্রে। এছাড়া বাংলাদেশি বিভিন্ন টিভি চ্যানেল ভারতে প্রচার বন্ধ করাকে নেক্কারজনক বলে উল্লেখ করেন শফিকুল আলম। তবে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার কথা সরকার ভাবছে না বলেও জানান তিনি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজানো হয়েছে, অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, সরকার অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছেন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ঢাকার 7 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জনগণের মতামত ছাড়া কোনো করিডোর দেওয়ার অধিকার বর্তমান সরকারের নেই। বিএনপি দেশকে গাজা বানাতে দিতে চায় না, বিএনপিকে চাইলেই কেউ শেষ করতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। আমার খুব সন্দেহ হচ্ছে আরো জানে কি কি ঘটতেছে, নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? আর কোন দাবিতে মিছিল মিটিং করলো? কি দাবিতে? দাবি জানি কি দাবি? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে। এদিকে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিগত দিনে মেগা প্রজেক্টের নামে টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার। মেগা প্রজেক্টের নামে টাকা পাচার, এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হয়েছে, সব সুদ্ধা 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো, অনেকটাই আমাদের সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার মধ্যে তারা যেতে পারত। এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না, সেটা তো উন্নত দেশ হতে পারে না, যতই আপনি উড়াল সেতু দেখান, যতই মেট্রো রেল দেখান। দেশের প্রয়োজনে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের নির্দেশনা উস্কানি সহ 5 অভিযোগে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। জুলাই আগস্টে দেশব্যাপী সংগঠিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দমনে নির্বিচার হত্যাযজ্ঞ সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে পড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সোমবার স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে তদন্ত রিপোর্ট আমরা পেয়েছি, কিন্তু সারা দেশব্যাপী যে অজস্র হত্যাকাণ্ড হয়েছে, অঞ্চলভিত্তিক যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেগুলোর নিখুঁত তদন্ত অব্যাহত আছে এবং এটা থাকবে। প্রতিবেদনে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে 5 অভিযোগে অভিযুক্ত করা হয়। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, একাধিক কনভারসেশন, অনেকগুলো কনভারসেশন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি
সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে ১৫০০ জনকে হত্যা, ২৫,০০০ জনকে আহত, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া, আহতদের হাসপাতালে নিতে ও চিকিৎসায় বাধা দেওয়ার মতো নৃশংস অপরাধ সংগঠিত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই তদন্ত রিপোর্টে আমরা আরও তথ্য প্রমাণাদি পেয়েছি। আহতদেরকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল, ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল। হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়, এবং অনেক রোগী যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি, যাতে করে তাদের ক্ষতস্থানগুলো পচে যায়, গ্যাংগ্রিন হয়, কেটে ফেলতে হয়। এসব ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সরাসরি সংশ্লিষ্টতাও উঠে আসে প্রতিবেদনে। দুজনকে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির পাশাপাশি তাদের সম্পৃক্ততা, তাদের আরও অন্যান্য যে সমস্ত অভিযোগ আছে সেগুলো তাদের বিরুদ্ধে আসা হয়েছে। প্রতিবেদনটি বিচার বিশ্লেষণ শেষে আন্তর্জাতিক মান বজায় রেখে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। দ্বিতীয় জন হচ্ছেন নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সদিচ্ছা থাকলে বর্তমান সুবিধা দিয়েই স্বাস্থ্য খাতের ২৫% উন্নতি সম্ভব বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একে অপরকে দোষারোপ না করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং সমস্যাগুলো প্রতিকার করার উপর জোর দিয়েছেন তিনি। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় সিভিল সার্জন সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বাস্থ্যসেবা স্বাস্থ্যহীন হওয়ার জন্য একে অপরকে দোষ না দিয়ে উন্নতি করতে হবে। দেশের ভেতরে মহা পরিবর্তন হয়েছে, 1000 বছরেও এমন পরিস্থিতি আসবে না, সেই সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। কারো সাহায্যের দরকার নাই, উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না, নিচেরওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না। আমরা নিজেরাই যেভাবে আছে ওভাবে এই সম্মেলন ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো হয়ে যাবে শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করব। তিনি বলেন, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতার বড় অভাব, আন্তরিকতা দিয়েই অনেকখানি এগিয়ে নেওয়া সম্ভব। দুর্নীতি কমিয়ে তা কাজে লাগানোর তাগিদ দেন। দুর্নীতি এক জিনিস কি ছিল, কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই, আপনারা অনেক জানেন। সেটা যদি আমি কমাতে পারি, সেটা যদি আমি বন্ধ করতে পারি, সেটুকু যদি কাজে লাগাতে পারি, যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল সেই সুযোগ ওই কারণে আমরা করেছি, এখন সেই সুযোগও চলে গেছে, আমরা এর মধ্যে নেই। চিন্তা করেন কি করতে পারেন, এটা কেউ বাধ্যবাধক করে বাধ্যতামূলকভাবে আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি না, আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছি। এটা সুযোগ এবং আমি পারি। স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে, আমরাও সম্মান করছি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ইশরাক হোসেনের শপথ নিয়ে গড়িমসি করে স্থানীয় সরকার মন্ত্রণালয় ক্ষমতার অপব্যবহার এবং আদালতের রায়কে অবজ্ঞা করছে বলে মন্তব্য করেছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে আপিলের জন্য চাপ দিতে পারে না বলে মনে করেন ব্যারিস্টার আতিক রহমান। আর সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেছেন, নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারির পরই শপথের আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব অবহেলা করেছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তখনই মামলা করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
5 বছর পর আদালত আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেন। রায়ের আলোকে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় টালবাহানা করছে। নির্বাচন কমিশন নতুন করে কোনো আপিল করবে কিনা ইসির কাছে লিখিতভাবে জানতে চেয়েছে মন্ত্রণালয়। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো বিজয়ী প্রার্থীকে শপথ গ্রহণের ব্যবস্থা করা, কিন্তু মন্ত্রণালয় তা না করায় উদ্দেশ্যমূলক বলছেন আইন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশন যখন বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, তার অর্থ তারা আপিলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। আপিল করলে তো বিজ্ঞপ্তি হতো না। তো নির্বাচন কমিশন স্পষ্টতই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বোঝা উচিত ছিল যে নির্বাচন কমিশন আপিল করবে না, তাই তারা বিজ্ঞপ্তি দিয়েছে। তবে স্থানীয় ওই বিজ্ঞপ্তির পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার যেটা দায়িত্ব সেটা পালনে উদ্যোগী হওয়া উচিত ছিল। অলরেডি একটা এস্টাবলিশ রায় হয়ে গেছে, সেখানে এটাকে কিন্তু আমার মনে হয় যে একটা কোর্টের যে একটা রায় প্রদত্ত হলো এবং ওই যে ইলেকশনটাতে করাপশন হয়েছিল, রিগিং হয়েছিল, বেআইনিভাবে প্রচুর ভোট পড়েছিল, এটা লফুল একটা জাজমেন্টকে কিন্তু ওনারা এই স্থানীয় সরকার মন্ত্রণালয় এটাকে কিন্তু ডিবার করার চেষ্টা করছে। বিচার প্রক্রিয়ার টেকনিক্যাল কোনো ইস্যু নিয়ে ন্যায় বিচার প্রাপ্তিতে বাধাগ্রস্ত হয় এমন কোনো কার্যক্রম মন্ত্রণালয়ের এখতিয়ার বহির্ভূত বলে মনে করছেন এই আইনজীবী। এটা আমার কাছে মনে হচ্ছে একটু দুরভিসন্ধিমূলক একটা আচরণ আমার কাছে মনে হচ্ছে এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। এবং এটা উই অল নো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন, কী হয়েছিল ওখানে। নেভারদিলেস এটা কোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং আমরা এটা কোর্টের ভাষায় যদি বলি ম্যালাফাইড ইন্টেনশন ইমিডিয়েটলি অ্যান্ড এক্সপেডিশিয়াসলি হয়, হাইকোর্টে কিন্তু উনি প্রতিকার চাইতে পারেন। সো আমার কাছে মনে হয় দিস অল অফ আনফেয়ার প্র্যাকটিস হচ্ছে মনে হচ্ছে এখানে। ইশরাক হোসেনকে শপথ গ্রহণে বাধা দিয়ে মন্ত্রণালয় ও একটি রাজনৈতিক শক্তি পলাতক আওয়ামী লীগও তখনকার বিতর্কিত নির্বাচন কমিশনের পক্ষে অবস্থান নিচ্ছে কিনা এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। চলতি অর্থবছরে প্রবাসী আয়ে অতীতের সকল রেকর্ড ভেঙে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ দেয়া তথ্যে 7 মে পর্যন্ত দেশে $25.27 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থ বছরে $24.77 বিলিয়ন। মাসের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে গত মার্চে। সেই মাসে দেশে প্রবাসী আয় এসেছিল রেকর্ড $329,56,30,000 মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। এরপর শীর্ষ 10 দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর এবং কাতার। এপ্রিলে সৌদি আরব থেকে রেমিটেন্স এসেছে $49,14,20,000 মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ $37,21,70,000 রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তবে গত জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3 মাসে প্রবাসী আয় পাঠানোর শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। শাহবাগে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রদল এবং বাম ছাত্র সংগঠনগুলিও যোগ দেয় এতে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি উদযাপন করেছে ছাত্রদের দুটি প্ল্যাটফর্ম। রিপোর্ট করছেন মোবাশির আহমেদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ 3 দফা দাবিতে শনিবার শাহবাগে অবরোধ চলাকালে ছাত্রদের জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয় সর্বমহলে। এরই প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ফেডারেশন সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন বাজছিল তখন কিছু আন্দোলনকারী রূপে কিছু বাংলাদেশ বিরোধী শক্তি যারা পাকিস্তানের 71 সালে পাকিস্তানের পক্ষে নিয়েছিল সেই শক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য স্লোগান দিয়েছে। যারা এই জাতীয় সঙ্গীতকে অবমাননা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। জাতীয় সঙ্গীতকে অবমাননা করে যাবে সেটা হতে পারে না। তো জাতীয় সঙ্গীত অবমাননার বিরুদ্ধে আজকে আমাদের এখানে একটি সমবেত।
এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা উদযাপনে শাহবাগে গরু ও খাসি জবাই দিয়ে সর্বসাধারণের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স ও প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের দুটি প্ল্যাটফর্ম। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে শুনানি শেষে বিচারক শামসুর রহমান এই আদেশ দেন। আইভির পক্ষে জামিন আবেদনের শুনানিতে 7 জন সিনিয়র আইনজীবী অংশ নেন। তারা জানান, কারাগারে যাতে আইভি ডিভিশন পান সেজন্য আবেদন করা হয়েছে। আদালত তাদের আবেদন আমূল্য নিয়ে ডিভিশন প্রদানের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। জামিনের জন্য শিগগিরই তারা জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করবেন বলে জানান। জুলাই গণ অভ্যুত্থানে নিহত পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে 9 মে ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সাইকেল কেনার জন্য টাকা চুরির সময় দেখে ফেলায় 2 খালাকে হত্যা করেছে 14 বছরের ভাগ্নে গোলাম রাব্বানী তাজ। গত শুক্রবার দুপুরে রাজধানী শেওড়াপাড়ায় নিজ বাসায় খুন হন 2 বোন মারিয়াম এবং সোফিয়া। রিপোর্ট করছেন ফরুক বাবু। সাইকেলের টাকা জোগাড় করতে গত শুক্রবার রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় খালার বাসায় চুরি করতে যায় 14 বছর বয়সী স্কুল পড়ুয়া গোলাম রাব্বানী তাজ। সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার দুপুর 12টা 47 মিনিটে খালার বাসায় প্রবেশ করেন রাব্বানী। বের হয় 1 ঘন্টা 10 মিনিট পর 1টা 57 মিনিটে। মাত্র 10 মিনিটের ব্যবধানে খুন করেন 2 খালা মরিয়ম ও সুফিয়া বেগমকে। পরে রক্তমাখা পোশাক পাল্টে খালাতো বোনের প্যান্ট ও টি শার্ট পরে রাব্বানী পালিয়ে যায় রাজধানীর শনির আখড়ায়। সেখান থেকে চলে যায় নানাবাড়ি ঝালকাঠিতে। নানাবাড়ি থেকে রাব্বানীকে গত রবিবার গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আলমারি থেকে রাব্বানী 3000 টাকা চুরির সময় দেখে ফেলে খালা। এরপর বিষয়টি রাব্বানীর মাকে জানাতে মোবাইল হাতে নিলে খালা মরিয়মের পেটে ছুরিকাঘাত করে ওই কিশোর। বিষয়টি দেখে ফেলায় অন্য খালা সুফিয়াকেও ছুরিকাঘাত করে। খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল, লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে। চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায়, তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপর্যুপরি আরও কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে। এক পর্যায়ে তার চিৎকারে তার আর এক খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পাটা পুতা, শিল পাটা যেটা, সেটা পুতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে, পরবর্তীতে বড় খালাকে আঘাত করে। নেপথ্যে অন্য কোনো মোটিভ আছে কিনা জানতে রাব্বানীর মা বাবাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তবে আদালতে হত্যার অভিযোগ স্বীকার করেছে কিশোর রাব্বানী। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় করতে সরকারের সর্বাত্মক চেষ্টা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান। ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে তিনি কথা জানান। উপদেষ্টা জানান, ঈদের আগে 3 দিন ও পরের 3 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে আওতামুক্ত থাকবে গবাদি পশুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন। সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না। জানান, ঈদের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়তি জ্বালানি আনা হচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধে সর্বাত্মক পদক্ষেপ থাকবে বলেও আশ্বাস দেন। এ সময় স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, প্রায় 1.5 কোটি মানুষ ঈদের সময় যাতায়াত করেন। সড়কে চলাচলের ক্ষেত্রে অনিয়ম কমিয়ে আনার চেষ্টা চলমান থাকবে।
উত্তরা ব্যাংক পিএলসির 42তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় 35% লভ্যাংশ ঘোষণা এবং লাভ ক্ষতি হিসাব সহ বার্ষিক প্রতিবেদন 2024 অনুমোদন করা হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বের সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ভারপ্রাপ্ত মাকসুদুল হাসান সহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত শেয়ার হোল্ডাররা ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ জানান। র্যাফেল ড্রতে বিজয়ীদের পুরস্কার দিয়েছে জনপ্রিয় ই কমার্স প্রতিষ্ঠান ও কসমেটিক্স জগতের জনপ্রিয় ব্র্যান্ড বিউটি বুথ। ক্রেতাদের ঈদকে রাঙিয়ে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছিল রমজানের ঈদে। প্রতিষ্ঠানটি থেকে স্কিন কেয়ার পণ্য কিনলে আইফোন জেতা সহ নানা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিউটি বুথ এক অনুষ্ঠানের মাধ্যমে র্যাফেল ড্র করে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বমোট 45 জন বিজয়ীকে পুরস্কার তুলে দেন। প্রথম পুরস্কার আইফোন 16 প্রো ম্যাক্স, দ্বিতীয় পুরস্কার এয়ার কন্ডিশনার ও তৃতীয় পুরস্কার ডিজাইনার ব্যাগ। বাকিরা বিলাসবহুল পারফিউম সহ আরও অনেক পুরস্কার জিতে নেয়। এমন আয়োজন আগামীতেও চলমান থাকবে বলে জানান বিউটি বুথের প্রতিষ্ঠাতা শাহপরান খান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। গ্রাউন্ড সেভেন শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিন। সব ধরনের কার্যক্রমে সরকারি নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারির পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করল ইসি, আইন অনুযায়ী ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব দলের সঙ্গে আলাপ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে জানালেন প্রেস সচিব। সরকারের সাজানো নাটক, অভিযোগ মির্জা আব্বাসের। শেখ হাসিনার হুকুমে গণহত্যা জড়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল। সদিচ্ছা থাকলে বর্তমান সুবিধা দিয়েই স্বাস্থ্য খাতের 25% উন্নতি সম্ভব বলেছেন প্রধান উপদেষ্টা। পরস্পরকে দোষারোপ না করে প্রতিকারে জোর। ইশরাক হোসেনের শপথ নিয়ে গড়িমসি, ক্ষমতার অপব্যবহার করছে এলজিআইডি মন্ত্রণালয়, আইন ও সংবিধান বিশেষজ্ঞদের অভিমত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।